বন্ধুরা, খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনে বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজকে আমরা এমন খবর নিয়ে এসেছি যেগুলো শুনলে মনে হবে পুরো বিশ্ব মানচিত্রটাই যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তারপর আপনাকে বিভিন্ন জায়গা থেকে সেগুলা জোগাড় করে আবার নতুন করে লাগাতে হবে। চলুন তাহলে, ইউক্রেন আর রাশিয়া এখন কোন জায়গায় দাঁড়িয়ে, ট্রাম্প কেন ভারতের চালকে টার্গেট করলেন, আর চীন, ইরান, সৌদি আরব একসাথে বৈঠক করছে, মানে কি ঘটতে চলেছে? এই তিনটা ঘটনা আলাদা মনে হলেও আসলে একটা বড় পিকচারের চারটি টুকরো। And I'll say no it isn't. We have to keep winning. We have to win more. We're going to win more. ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি একটা মাইন্ড ব্লোয়িং সংযোগ দেখাবো। আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। চলুন তাহলে শুরু করে, যখন তিন মহাদেশে একসাথে রাজনৈতিক ঝড়। শুরু করা যাক রাশিয়ার 100 বিলিয়ন পাউন্ড আর ইউক্রেনের নতুন আশা নিয়ে। আজকে এমন একটা খবর নিয়ে এসেছি যেটা ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। কল্পনা করুন, 100 বিলিয়ন পাউন্ড, এই বিশাল অর্থ এখন কিভাবে ইউক্রেনের হাতে যেতে পারে। শেষ পর্যন্ত থাকুন আর দেখুন। পয়েন্ট নম্বর 1, কি ঘটছে? লন্ডনে একটা জরুরি বৈঠক হয়েছে। টেবিলে বসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, জার্মানির চ্যান্সেলর মোৎসে আর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। আলোচনার বিষয় ইউরোপে আটকে থাকা রাশিয়ার প্রায় 100 বিলিয়ন পাউন্ডের সম্পদ। কি লোভী এরা, দেখেন কি বন্ধুরা, দেখছেন তো কি লোভী? রাশিয়ার আটকে থাকা টাকা তারা খরচ করতে চায়। পয়েন্ট 2, টাকাটা কোথায়? যুদ্ধ শুরুর পর ইউরোপের দেশগুলো রাশিয়ার ব্যাংক অ্যাকাউন্ট, সম্পত্তি সব ফ্রিজ করে দিয়েছে। শুধু ব্রিটেনে 8 বিলিয়ন পাউন্ড রয়েছে, সবচেয়ে বেশি আছে বেলজিয়ামে। এখন প্রশ্ন হলো, এই টাকাটা কি ইউক্রেনের পুনর্গঠনে খরচ করা যায়? পয়েন্ট নম্বর 3, বাধা কোথায়? তবে ব্যাপারটা এতটা সহজ নয়। আপনি অন্যের টাকা নিয়ে নিজের অবকাঠামো বা যুদ্ধ খরচ করবেন, তাও আবার প্রতিপক্ষের, এত কিন্তু সোজা নয়। বেলজিয়াম ইতিমধ্যে আপত্তি জানিয়েছে। তাদের যুক্তি, আইনি ঝুঁকি আছে, আর্থিক জটিলতাও আছে, কিন্তু ব্রিটিশ সরকার বলছে কয়েকদিনের মধ্যে চুক্তি হতে পারে। এইবার কিন্তু ব্রিটিশ ধরা খাবে। জেলেনস্কির কথা, জেলেনস্কি স্পষ্ট বলেছেন ইউরোপ আর আমেরিকার সাহায্য ছাড়া ইউক্রেন টিকতে পারবে না। তার কথা ঠিক, সে বোকা হলেও ধুরন্ধর বোকা। আর স্টারমার বলেছেন এটা এখন ক্রিটিক্যাল মোমেন্ট, যে কোনো যুদ্ধবিরতি হতে হবে ন্যায়সঙ্গত আর টেকসই। মার্কিন যুক্তরাষ্ট্র চায় যুদ্ধটা বন্ধ করতে রিয়েলিস্টিকভাবে, আর ইউরোপিয়ানরা সামনে ঠেলে দিচ্ছে জেলেনস্কিকে। এই লোভী জেলেনস্কি যদি বুঝতে পারে। বন্ধুরা, এই 100 বিলিয়ন পাউন্ড কি সত্যি ইউক্রেনের হাতে আসবে, নাকি আন্তর্জাতিক আইনের জটিলতায় আটকে থাকবে? কমেন্টে জানাবেন। এরপর আসি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কি হচ্ছে, একটু শুনে আসি। প্রথমে ছিল ইউক্রেন রাশিয়া যুদ্ধ ময়দানে রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গ্যারাসিভভ এবার বড় দাবি করে বসলেন। তিনি বলেছেন মির্নোহার্ড শহরটা চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। এখন প্রশ্ন হলো, এটা কতটা বড় ব্যাপার? চলুন মানচিত্র ঘেটে একটু দেখে আসি। দেখুন, মির্নোহার্ড হলো একটা 46,000 মানুষের শহর। ছোট্ট শোনাচ্ছে না, কিন্তু এর লোকেশনটাই আসল পয়েন্ট। এটা পোক্রোবক্সের একদম পাশে, ঘেঁষাঘেঁষি। আর পোক্রোবক্স ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লজিস্টিক হাব, এটা আপনারা সবাই জানেন। আর মজার ব্যাপার হলো, রাশিয়া বলছে পোক্রোবক্স পুরোটাই তাদের দখলে, ইউক্রেন বলছে না, তারা এখনো লড়াই করে যাচ্ছে। আসলে সত্যিটা কে বলছে আপনি কি জানেন? জানিয়ে দিন কমেন্টে। বন্ধুরা, যুদ্ধে প্রথম শিকার হলো সত্য, মানে সত্যটাকে প্রথমে স্বীকার করে নেওয়া হয়। শিকার সেই শিকার না, এটা হচ্ছে যেভাবে পাখি শিকার করা হয়, অন্য কিছু শিকার হয়, কাউকে শিকার, সেই শিকারই শিকার। কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, রাশিয়া এখন ইউক্রেনের 20% বেশি ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে আছে ক্রিমিয়া, পুরো লুহানস্ক, ডোনেটস্কের 80%-এরও বেশি। এবার আপনি একটু চিন্তা করুন, একটা দেশের প্রায় 1/5 অন্য দেশের দখলে, 5 ভাগের 1 ভাগ। এটা যদি বাংলাদেশের হতো, আপনি যদি ভেবে নেন, তাহলে পুরো চট্টগ্রাম ডিভিশনটা চেয়েও বেশি, এত বড় জায়গা ইউক্রেনের ক্ষেত্রে। তাই কিন্তু সবচেয়ে চিন্তার ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার হলো পুতিনের সেই হুঙ্কার, পুরো দোনবাস আমরা নেবই। আর ইউক্রেন বলছে কখনো না। এখন প্রশ্ন, এই যুদ্ধ শেষ হবে কিভাবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের ভিডিওর মাঝে, দেখে নেবেন। ট্রাম্প আবার মোদির পেছনে কেন লাগলেন, কি হচ্ছে সেখানে একটু দেখে আসা যাক।
এবার আসি আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প সাহেব এবার ভারতের চালের পেছনে লেগেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছেন, রাইস, চাল। আপনারা হয়তো ভাবছেন চাল নিয়ে আবার এত মাথা ব্যথা কেন, কিন্তু এর পেছনে আছে একটা বিশাল ইকোনমিক গেম। দেখুন, ট্রাম্প বলছেন আমেরিকান কৃষকরা ক্ষতি হচ্ছে কারণ ভারতীয় চাল আমেরিকার বাজারে ডমিনেট করছে। এই যুক্তিটাও ঠিক আছে। এমনকি আমেরিকার সবচেয়ে বড় দুটি চালের ব্র্যান্ড এখন ভারতের কোম্পানি, এটাও ঠিক। ট্রাম্প বলছেন তিনি 2 মিনিটে সমস্যার সমাধান করবেন। এখানে বিঠিক কেন, শুধু ট্যারিফ বসিয়ে দিলেই হবে? ট্যারিফ তো বারবার ফেল করেছে। ট্রাম্প কাকু আপনি দেখেননি 50% ট্যাক্স দিয়ে কি হয়েছে? পরে ভারতের সাথে আপনাদের 10 বছরের প্রতিরক্ষা চুক্তি করতে হয়েছে। তাই সাবধানে পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু এখন একটা মজার টুইস্ট আছে। ট্রাম্প আমেরিকান কৃষকদের জন্য $12 বিলিয়ন প্যাকেজ ঘোষণা করলেন। এটা ভালো কৃষকদের জন্য। আমেরিকান এই টাকা আসবে কোথা থেকে, সেটাই মূল প্রশ্ন। ট্যারিফ থেকে আসা রাজস্ব থেকে, মানে কি দাঁড়ালো? অন্য দেশের ওপর ট্যাক্স বসিয়ে সেই টাকা দিয়ে আমেরিকান কৃষকদের সাহায্য করা। এটা কি স্মার্ট পদক্ষেপ? একটু কমেন্টে জানান তো আপনারা। কিন্তু এখানে একটা বিশাল সমস্যা আছে। ভারত থেকে যদি চাল আমদানিতে বাধা আসে তাহলে আমেরিকার চালের দাম হু হু করে বেড়ে যাবে। আর যখন দাম বাড়বে সাধারণ আমেরিকানরাই ভুগবে, কারণ তাদের পকেট থেকে ডলারটা বের করে দিতে হবে, বাড়তি ডলার। ট্রাম্পের পলিসি আসলে কাদের জন্য ভালো, কৃষকদের জন্য, নাকি এটা একটা ইলেকশন স্ট্র্যাটেজি? আর সবচেয়ে মজার ব্যাপার, ট্রাম্প শুধু ভারতকে না, কানাডাকেও টার্গেট করেছেন সারের জন্য। কোন সার? চাল উৎপাদন করার জন্য যে সারের ব্যবহার হয় সেই সার। ভারত এবং কানাডাকে চাপে ফেলছেন। এই চাপাচাপির খেলায় একটা দেশ খুব শান্তভাবে বসে হাসছে। কোন দেশ সেটা আপনি কি জানেন? চীন। ঠিক ধরেছেন। কেন? সেটাই এখন আপনাদের দেখাবো। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টোরিতে। তেহরানে তৃতীয়বারের মতো বসলো একটি বিশেষ বৈঠক চীন, ইরান আর সৌদি আরবের মধ্যে। এখন আপনারাই বলবেন, 3টা দেশ বৈঠক করলো, এতে আমার কি? দেখুন, কিন্তু ভাই এই 3টা দেশের নাম শুনুন আরেকবার। চীন, ইরান, সৌদি আরব। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, 1 নম্বর হওয়ার পথে রয়েছে। ইরান মধ্যপ্রাচ্যের সিংহ, শক্তিধর দেশ। সৌদি আরব তেলের রাজা। এই 3জন যখন একসাথে বসে তখন বিশ্বের পাওয়ার ব্যালেন্স তো একটু নড়ে চড়ে যায়। মনে আছে কয়েক বছর আগে সৌদি আর ইরান একে অপরের শত্রু ছিল, কূটনৈতিক সম্পর্ক একেবারে ছিল না। তারপর চীন মাঝখানে আসলো, কি করলো? তাদের দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলল। চীনের উপপররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বললে, আন্তর্জাতিক পরিস্থিতি যাই হোক আমরা একসাথে থাকবো। মানে ইরান, চীন, সৌদি আরব। এখন একটু গভীরে যাই কেন এই বৈঠক এত গুরুত্বপূর্ণ। প্রথমত, যখন আমেরিকা তার বন্ধুদের ওপর ট্যারিফ বসাচ্ছে, চীন তখন নতুন বন্ধু বানাচ্ছে। সেকেন্ড পার্ট, মধ্যপ্রাচ্যে যদি চীনের প্রভাব বাড়ে তাহলে আমেরিকার প্রভাব কমতে থাকবে। থার্ড পার্ট, তেল আর গ্যাসের বাজারে একটা নতুন ব্লক তৈরি হচ্ছে যেখানে আমেরিকার কোনো জায়গা নেই। আর এখানে ইউক্রেন যুদ্ধের সাথে কানেকশন। রাশিয়া যদি ইউক্রেনে জিতে যায় তাহলে চীন, রাশিয়া, ইরান এই অক্ষটা আরও শক্তিশালী হবে। আর সেটা আমেরিকা কোনোভাবেই চায় না, কল্পনাতেও না। তাই ট্রাম্প এখন ইকোনমিক ওয়ার শুরু করেছেন, ট্যারিফ দিয়ে, চাপ দিয়ে। এবার সব মিলিয়ে দেখি, আপনারা হয়তো ভাবছেন এগুলো সব আলাদা আলাদা এক একটা খবর, কিন্তু আসলে এগুলো একই গল্পের বিভিন্ন ধরনের আলাদা আলাদা চ্যাপ্টার। চ্যাপ্টার 1, মিলিটারি প্রেশার। রাশিয়া ইউক্রেনে চাপ বাড়াচ্ছে কেন? কারণ তারা জানে ট্রাম্প ক্ষমতায় আসার পর যুদ্ধ থামানোর চেষ্টা হবে, তাই যুদ্ধ থামার আগে যত বেশি সম্ভব দখল করে নিতে হবে। চ্যাপ্টার 2, রাশিয়ার টাকা নিয়ে ইউক্রেন যুদ্ধ করবে এবং তাতে ইউরোপিয়ানরা সেই চক্রান্তে লিপ্ত আছে। চ্যাপ্টার 3, ইকোনমিক প্রেশার। ট্রাম্প ভারত, কানাডার উপর ট্যারিফের হুমকি দিচ্ছেন কারণ তিনি আমেরিকাকে সেলফ রিলায়েন্ট করতে চান, কিন্তু আসল টার্গেট হলো চায়না, চীনকে ইকোনমিকভাবে চাপে ফেলা। চ্যাপ্টার 4, ডিপ্লোম্যাটিক কাউন্টার। আর এদিকে চীন কি করছে? নতুন জোট বানাচ্ছে, ইরান সৌদি সম্পর্ক ভালো করে দিয়ে মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বাড়িয়ে যাচ্ছে। মানে বিশ্ব রাজনীতিতে এখন একটা নতুন কোল্ড ওয়ার শুরু হয়ে গেল। একদিকে আমেরিকা আর তার বন্ধুরা ইউরোপিয়ানরা তাদের বন্ধু থাকবে কিনা এটাও সময়ের ব্যাপার, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে নীতি ঘোষণা করেছে সেখানে ইউরোপিয়ানদের দূরে ঠেলে দিয়েছে। অন্যদিকে চীন, রাশিয়া, ইরান আর তাদের ব্লক, আর আমরা বাকিরা, আমরা মাঝখানে আটকা পড়া দেশগুলো, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমাদের সবাইকে এখন সাবধানে
চলতে হবে, কারণ যখন দুই হাতি লড়ে তখন ঘাস পিষ্ট হয়ে যায়, আর আমরা কিন্তু সেই ঘাস, তাই সাবধানে আমাদের এগোতে হবে, আমাদের কূটনীতি আরও শার্প করতে হবে। এখন প্রশ্ন হলো এরপর কি হবে? আমার 3টি প্রেডিকশন। নাম্বার 1, ইউক্রেন যুদ্ধ আগামী 6 মাসের মধ্যে কোনো না কোনো সিজ ফায়ারের দিকে যাবে, শান্তির দিকে যাবে, কিন্তু শান্তি হবে না, হবে ফ্রোজেন কনফ্লিক্ট, যেমনটা কোরিয়া আছে। নাম্বার 2, ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ আরও বাড়বে, শুধু ভারত চীন না, ইউরোপও টার্গেটে আসবে, এতে বিশ্ব অর্থনীতিতে একটা ঝাঁকুনি আসতে পারে। নাম্বার 3, মধ্যপ্রাচ্যে চীনের প্রভাব বাড়বে, আমেরিকা যে জায়গায় ছেড়ে দিচ্ছে চীন সেই শূন্যস্থান পূরণ করবে। নাম্বার 4, রাশিয়ার জব্দকৃত টাকা নেওয়ার যে ধান্দা করছে ইউক্রেন, ব্রিটেন এবং ইউরোপের মাধ্যমে, সেটার জন্য ইউক্রেন আরও বড় ধাক্কা খাবে। এখন আপনারা বলুন এই 4টা প্রেডিকশনের মধ্যে কোনটা সত্যি হবে বলে মনে করেন, কমেন্টে জানাবেন। আর আপনার মতামত কমেন্টে শেয়ার করুন, যে সবচেয়ে ভালো যুক্তি দেবে পরের ভিডিওতে তার কমেন্ট ফিচার করব, মানে ভিডিওতে আমি দেখাবো। এটা কাজল হায়দারের ওয়াদা। এই ধরনের জিওপলিটিক্যাল বিশ্লেষণ যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে ভুলে যাবেন না কিন্তু। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময়ে আবার ফিরবো, থাক নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।